দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। তীব্র হয়েছে গরম, তাপমাত্রা উঠেছে 42.7 ডিগ্রি সেলসিয়াসে। 2 মে থেকে বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং পাশাপাশি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপদাহ আর অনাবৃষ্টিতে ঝরে যাচ্ছে আম লিচুর গুটি, চাষিরা হতাশ। সম্পর্ক জোরদারে বাংলাদেশ থাইল্যান্ড চুক্তি ও সমঝোতা স্মারক সই। চুয়েটের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রত্যাহার, ক্লাস ও পরীক্ষা বন্ধ। আরও তীব্র হয়েছে তাপদাহ। আজ চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস আর রাজশাহী ও পাবনায় 42.4 ডিগ্রি সেলসিয়াস। মে মাসের শুরুতে সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। খরতাপে নাকাল সারা দেশ, রোদের প্রখরতায় তপ্ত রাজপথ, টানা তাপদাহে ব্যাহত হচ্ছে জনজীবন। 2019 সালের তাপদাহে বিপর্যস্ত হয় বাংলাদেশ। চলতি বছর তা হাজির হয়েছে আরও ভয়ঙ্কর রূপে। রোদের কঠোর শাসন থেকে বাঁচতে তৃষ্ণার্ত কাক ভিজিয়ে নিচ্ছে গলা, আর শিশুরা পানিতে দুরন্তপনায় মেতে উঠেছে। অনেক গরম, তাই পানি এটা ঠান্ডা, তাই এখানে আমরা গোসল করতে এসেছি। যে গরম পড়ছে এর লাগে আমরা এনে গোসল করি, ভালো লাগে, সবাই মজা করি, আনন্দ করি। তাপদাহে ঘটছে হিট স্ট্রোকের মতো ঘটনা, বেড়েছে রোগ ব্যাধির প্রকোপ। তারপরও বসে থাকার সুযোগ নেই খেটে খাওয়া মানুষদের। রাস্তা পুরো হিট, ওটা তো মানুষ থাকে না, এমনিতে স্কুল কলেজ বন্ধ, খ্যাপ খুব কম। শুক্রবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা বেশি থাকলে আপনার কি হয় যে শরীরে যে ঘামটা আছে সেই ঘামটা কিন্তু শুকাতে পারে না শুকালে কিন্তু অস্বস্তির ভাবটা আরও বেড়ে যায়। চলমান এই তাপপ্রবাহ এপ্রিল জুড়ে থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। 2 মে থেকে বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং পাশাপাশি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী 1972 সালের মে মাসে দেশের ইতিহাসের সর্বোচ্চ 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাজশাহীতে। ওই সময় তীব্র গরম ছিল 15 দিনের মতো। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। তীব্র তাপপ্রবাহ আর অনাবৃষ্টির কারণে ঝরে যাচ্ছে ঠাকুরগাঁয়ের বিভিন্ন বাগানের আম ও লিচুর গুটি। এতে বড় ধরনের লোকসানের শঙ্কায় চাষিরা। আম ও লিচু গাছে সেচ ও কীটনাশকের মিশ্রণ স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের। তীব্র তাপপ্রবাহ আর অনাবৃষ্টির প্রভাবে ঝরে যাচ্ছে ঠাকুরগাঁয়ের বিভিন্ন বাগানের আম লিচুর গুটি। এতে বড় অঙ্কের লোকসানের শঙ্কায় বাগানীরা। আম ও লিচু গাছে সেচ ও কীটনাশকের মিশ্রণ স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের। গত কয়েকদিনে ঠাকুরগাঁয়ের তাপমাত্রা 37 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এই অবস্থায় 1 থেকে 1.5 মাস বয়সী আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে। রোদের কারণে আম লিচু সব জ্বলে গেল, মল বৃষ্টি নাই, এই জন্য সব জ্বলে গেল। নাই বৃষ্টি, এখন যেও মৌল ধরছে তাই তামান ঝুরি জলি জ্বালায় শেষ হয়ে গেছে, বিরাট সমস্যার মধ্যে আছি। বাগানীরা জানান ইতিমধ্যে প্রায় 20% আম লিচুর গুটি ঝরে গেছে। অতিরিক্ত তাপদাহের ফলে সৃষ্ট এই সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না তারা। এবার প্রচুর রোদ খরার কারণে যেগুলো হয়েছিল সেগুলো ঝরে ডরে গেল। আম লিচু আমাদের খুব সমস্যা, বৃষ্টির দরকার। এবারে কোটি টাকার উপরে লিচু বিক্রি করা হয়ে থাকে, তো এবার বেশি অনেক তাপদাহের কারণে এই যে লিচুর অনেক ফলন ছোট আসছে, আম এবং লিচুর ছোট ছোট ফলন আসছে। অতিরিক্ত গরমে আম ও লিচুর গুটি ঝরে যাওয়ার বিষয়ে বাগানীদের পরামর্শ দিতে নিয়মিত উঠান বৈঠক ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে কৃষি বিভাগ। সপ্তাহে কমপক্ষে একবার তার বাগানে সেচ প্রদান করা এবং চতুর্দিকে রিং করে সেচ প্রদান অথবা প্লাবন সেচ। পাশাপাশি আমরা আমের গাছে পানি স্প্রে করার কথা বলছি। একই সাথে পানির সাথে আমরা বলছি যে বিশেষ করে 1 লিটার পানিতে 2 গ্রাম ইউরিয়া এই হারে স্প্রে করার জন্য। ঠাকুরগাঁও জেলায় এবার ৩,২৩৩ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫,০০০ মেট্রিক টন। আর ১,৮৪২ একর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১,৫৮৫ মেট্রিক টন।
কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। গরমে শরীরের পানি শূন্যতা পূরণে ডাবের পানি, বিভিন্ন রকম শরবত, তরমুজ ও পেঁপে খাচ্ছেন অনেকে। তবে এগুলোর দাম নিয়ে শুরু হয়েছে অরাজকতা। বিশেষ করে ডাব প্রতিটি বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। গ্রীষ্মের তপ্ত দুপুরে মাথার ওপরে গনগনে সূর্য, ঘাম ঝরানো ক্লান্ত শরীরে একটু স্বস্তি পেতেই অনেকেই ডাবের পানিতে চুমুক দিচ্ছেন। তবে এক একটি ডাব কিনতে খরচ 100 থেকে 150 টাকা। একইভাবে তরমুজের চাহিদাও বেড়েছে তীব্র গরমে, তবে দামও ক্রেতার নোটের সাইজ বড় করে দিচ্ছে। গরমের জন্য খাচ্ছি, এটা একটা পুষ্টিকর খাবার, নিউট্রিশন হবে। আর দামের যদি বলেন, দাম তো বরাবরই সবসময় বেশি থাকে। আগে যেমন আমি ভ্যারাইটি ফুড খেতে পারতাম, এখন আমি 1-2টা খাই, বেশি খাইতে পারি না। সো এইটা একটা প্রবলেম, দামটা অনেক বাড়ছে। যেহেতু মানুষ বলতেছে যে মানুষের কাছে যে আয় হয়েছে ওই আয়ের উপরে নির্ভর করি ফ্রুট কিনা সম্ভব না। যে আগে 2 কেজি নিত সে এখন আধা কেজি কিনতে হিমঝিম খাচ্ছে। দাম বেশির বিষয়ে ব্যবসায়ীরা অজুহাত দিচ্ছেন সরবরাহ কম। দামটা একটু বাইরে আছে, মালের আমদানিটা কম, মালের দাম বাড়তি, বুঝছেন, বেচা বিক্রিটাও একটু কমই। চিকিৎসকরা জানান, চলমান গরমে অতিরিক্ত ঘামের কারণে পানি বের হয়ে যাওয়ায় শরীরে তারল্যের ঘাটতি দেখা দিতে পারে, ঘটতে পারে হিটস্ট্রোকের মতো ঘটনা। ভাজা পোড়া শুকনা এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার, খুব ডিপ ফ্রাই বা গভীরভাবে কড়া ভাজা খাবার, এগুলো আমরা এড়িয়ে চলতে বলবো। অন্যদিকে আমরা বলবো যে খাবারগুলো খাবে এর মধ্যে একটি অংশ ফল থাকবে। ফলের মধ্যে কতগুলো ফল আছে প্রচুর পরিমাণে পানি ধারণ করে, যেমন তরমুজ, শসা, এগুলো আমরা খেতে বলবো। নিয়মিত বিরতিতে প্রচুর পানি পান করে রসালো ফল খাওয়ার পরামর্শ চিকিৎসকের। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি করল বাংলাদেশ ও থাইল্যান্ড। এছাড়া জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে হয়েছে সমঝোতা স্মারক। আজ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা সই হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো দেশটিতে রাষ্ট্রীয় সফর করছেন। শুক্রবার থাই প্রধানমন্ত্রী কার্যালয় গভর্নমেন্ট হাউসে বাংলাদেশের সরকার প্রধানকে দেওয়া হয় রাষ্ট্রীয় সংবর্ধনা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রেতা থাভিসিন একান্ত বৈঠক করেন। শীর্ষ পর্যায়ে 8 ঘণ্টার ওই বৈঠকে 2 দেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়। দ্বিপক্ষীয় বৈঠকে জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা ও মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে লেটার অফ ইন্টেন্টে সম্মত হয় বাংলাদেশ ও থাইল্যান্ড। পরে 2 দেশের সরকার প্রধানের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়। এ সময় যৌথ সংবাদ সম্মেলন করেন 2 প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের সাথে থাইল্যান্ডের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরেন। থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষভাবে গুরুত্ব দেয়। আমাদের বন্ধুত্ব ঐতিহাসিক। 2 দেশের মধ্যে উষ্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে সহযোগিতার বহুমুখী ক্ষেত্র ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সরকার প্রধান প্রস্তাব দেন পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ ও স্বাস্থ্য খাতে থাই বিনিয়োগের সহযোগিতার। থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা সেবায় বিনিয়োগের সুযোগ অন্বেষণ করার আহ্বান জানাচ্ছি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাভিসিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে থাইল্যান্ড, আর থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে 5 দশকেরও বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে প্রধানমন্ত্রীর এই প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফর একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে এই বন্ধুত্বের সম্পর্ককে। আর বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগ বাড়বে এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড।
উপজেলা নির্বাচনে সংঘাত যাতে না হয় সেজন্য সরকারি দলের চেষ্টা থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যেমন নির্বিঘ্নে ভোট দিয়েছে তেমনি উপজেলা নির্বাচনে ভোট দিতে পারবে। ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়ন নিয়ে বিএনপি যে অপপ্রচার চালাচ্ছে তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে দলটির নেতাদের শিক্ষা নেওয়া উচিত, কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রীও বাংলাদেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়ার স্বীকৃতি দিয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে না। সংঘাত আশঙ্কা হয়তো করতে পারেন, তো সংঘাত যাতে না হয় আমাদেরও দায়িত্ব আছে, আমরা আমাদের প্রয়াস অব্যাহত। জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার, এই দলের ওপর জনগণের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন দলের একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, রাজনীতিবিদদের জন্য এখন রাজনীতি না, রাজনীতি করে এখন রাতারাতি বড়লোক হওয়া যায়, এটা একটা ব্যবসা। দেশে তীব্র তাপদাহের কারণে নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা বাতিল করা হয়েছে উল্লেখ করে ফিরোজ রশিদ জানান, আগামী 5 দিন রাজধানী সহ সারা দেশে তাদের পানি, জুস ও স্যালাইন বিতরণ কর্মসূচি রয়েছে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রাণপ্রিয়। আজকে মানুষে আমাদের নতুন করে বলে যে এটা কৃতদাস হয়ে গেছে, কারণ ব্যক্তিগত স্বার্থে দলকে যদি বন্ধক রাখা হয় তাহলে সেই দলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। আমি খুবই খারাপ লাগে বলতে যে জাতীয় পার্টির ভবিষ্যৎ এই মুহূর্তে একদম অন্ধকার। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। আজ এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে 9 মে পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বাস চাপায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গরমে জনজীবন চরম দুর্বিষহ হয়ে উঠলেও কাঁচা বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে সবজির দাম। গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির মূল্য স্থিতিশীল রয়েছে। চাহিদা বেড়েছে লেবুর, এলাচ সহ কিছু মশলার দাম বেড়েছে। মাথার উপর গ্রীষ্মের সূর্যটা যেন উনুন হয়ে জ্বলছে। সাপ্তাহিক ছুটির দিন হলেও চলমান তাপপ্রবাহে রাজধানীর কারওয়ান বাজারে তাই যেন ক্রেতা সমাগম তুলনামূলক কমই দেখা গেল। এই তীব্র গরমে তাই লেবুর কাটটিও বেড়েছে। লেবু কালকে ছিল 15 টাকা হালি, আজকে ডজন চাচ্ছে 90 টাকা। সবজির মধ্যে পটল, ঢেঁড়স, বেগুন সহ প্রায় সবকটিরই সরবরাহ যথেষ্ট। স্থিতিশীল রয়েছে দামেও। পটলের কেজি 40 থেকে 50 টাকা, ধুন্দুলের কেজি 50 টাকা, টমেটোর দাম সীমিত, টমেটো 30 টাকা, ভেন্ডির কেজি 30 টাকা। সবজির দাম কমেছে, কিন্তু আসলে অন্যান্য যে এসেনশিয়াল যেগুলো আইটেম এগুলোর দামও কমা উচিত। গত কয়েক সপ্তাহের মতো পেঁয়াজ 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর আলুর কেজি চলছে 50 টাকা করে। আলুর দাম কমতেছে না, সবকিছুর দাম বেশি না, ওষুধের দাম, সারের দাম, সবকিছুর দাম বেশি। মসুর, খেসারি সহ বিভিন্ন ধরনের ডাল উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে। বেড়েছে এলাচি সহ বিভিন্ন ধরনের মশলার দাম। বাড়ছে এলাচির দামটা, এলাচি অতিরিক্ত বাড়ছে। 2200 টাকা এলাচি, 2800, 3000, লবঙ্গ 1600, গোলমরিচ 800, অন্যান্য কাজু বাদাম, কাঠবাদাম এগুলোর দামও বাড়ছে। সব বাজারে একটা সিন্ডিকেটের মাধ্যমে চলতেছে, সরকার কোনোভাবেই এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, জনগণের চরম দুর্ভোগ। মাছের বাজারে স্বস্তি ফিরছে না অনেকদিন থেকেই। এ নিয়ে ক্রেতার অভিযোগ থাকলেও বিক্রেতাদের সেই পুরনো জবাব। দাম বেশি চাচ্ছে, যেটা ক্রয় ক্ষমতার মানে বাইরে বলা চলে আর কি। খাল বিল, নদ নদী যা আছে সব শুকাই গেছে। মাছ মনে করলেন যে এখনকার খুবই কম আসতেছে, বিদায় একটু বাড়তি। গত ঈদ উল ফিতরের আগে বেড়ে যাওয়া গরুর মাংসের দাম কমেনি। গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকা কেজিতে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। শেরপুরের নালিতা বাড়িতে বন্য হাতির আক্রমণে এক কৃষক প্রাণ হারিয়েছেন। স্থানীয়রা জানান, বাতকুচি পাহাড়ে 3 দিন ধরে 40 থেকে 50টি বন্য হাতি অবস্থান করছে। আজ হাতিগুলো পাকা ধানের খেতে নেমে আসে। এ সময় তাদেরকে তাড়ানোর চেষ্টা করেন কৃষক ওমর আলী। তখন হাতিগুলো তাকে আক্রমণ করে এবং পায়ের তলায় পিষে হত্যা করে।
প্রতিবন্ধীদেরও আছে অপার প্রাণশক্তি, যা দিয়ে তারা জয় করে নিতে পারে বিশ্বকে। বিশেষ ক্ষমতা সম্পন্ন এসব মানুষের আঁকা ছবি ও নাটক নিয়ে ঢাকায় শিল্পকলা একাডেমিতে শুরু হলো প্রথম আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব। বাঁশিতে মধুর সুর তোলা এই শিল্পী মোহন সরকার জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী, অথচ বাঁশিতে মোহিত করেছেন শ্রোতাদের। দোতরা বাজায় গান গাই, মূলত এটাই গান গাই আমি উপার্জন করি। গান শোনাইয়া মানুষকে সন্তুষ্ট খুশি করবার চেষ্টা করি। একটি দুর্ঘটনায় 2 চোখ হারান সাইফুল ইসলাম, কিন্তু দমে যাননি তিনি। ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করে এখন স্বাবলম্বী। পড়াশোনা ছাড়াও আরও নানান দিকে তার আগ্রহ। দাবা খেলা, তারপরে আপনার ক্রিকেট, ব্লাইন্ড ক্রিকেট, ব্লাইন্ড ফুটবল, এগুলো পারি। বিশেষ করে ক্রিকেটটা ভালো পারি। এমন অনেক গুণ সম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সকলের সাথে সকলে মিলে মানবিক বিশ্ব গড়ব স্লোগানে শুরু হলো আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব। ব্রিটিশ কাউন্সিল, ঢাকা থিয়েটার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সহ বিভিন্ন বেসরকারি সংগঠন এই আয়োজনের সঙ্গে যুক্ত। আমরা এখানে এক্সিবিশন করছি, এখানে নাট্য উৎসব করছি, এখানে সেমিনার করছি, এখানে প্রতিবন্ধীদের নিয়ে তৈরি চলচ্চিত্র উৎসব করছি, এবং বহিরাঙ্গনে মাঠে আমরা একটা হ্যান্ডিক্রাফটস বা হস্তশিল্প এবং খাদ্যের একটি মেলা করছি। এখানে এসে মানুষের অনেক ভালো লাগবে। এদের শিল্পকর্ম থেকে অনেক কিছু শেখার আছে। আমি এখানে এসে আপ্লুত। শনিবার শেষ হবে 2 দিনব্যাপী এ আয়োজন। উৎসবের বিকেলে থাকছে নাটক প্রদর্শনী, যেখানে অভিনয় শিল্পী হিসেবে রয়েছেন 8টি বিভাগের প্রতিবন্ধী সহ আরও অনেকে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক নৃত্য দিবস সামনে রেখে রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে 7 দিনের নানা আয়োজন। আজ চিত্রশালার মঞ্চে মুগ্ধতা ছড়ায় বিভিন্ন দল। প্রেম, প্রকৃতি ও দেশ বন্দনায় শিল্পীরা জমিয়ে তোলেন আসর। সুর আর নাচের মাধ্যমে বাংলার মা মাটির গল্প দর্শকদের মাঝে ছড়িয়ে দিয়ে মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রকাশ এই ক্ষুদে শিল্পীদের। ছন্দে ছন্দে তারা দুলিয়েছেন নৃত্যপ্রেমীদের মন। 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস সামনে রেখে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার 7 দিনের আয়োজনে লোকনৃত্য, সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য ও শাস্ত্রীয় নৃত্যের তালে প্রকৃতির খুব কাছে নিয়ে যান শিল্পীরা। সুরকে সঙ্গী করে মঞ্চে জ্যোতি ছড়ান এক ঝাঁক শিল্পী। শুক্রবার শিল্পকলা একাডেমিতে মুগ্ধতা ছড়িয়েছে অন্তত 35টি নাচের দল। নাচই যেন এই শিল্পীদের ধ্যান জ্ঞান। নাচটা হচ্ছে সবার মধ্যে যাতে আমরা ছড়িয়ে দিতে পারি যে সবার ভালো লাগবে, এবং এটা ভালো লাগার একটা মাধ্যম। আমি নাচতে ভালোবাসি, এটা আমি ছোটবেলা থেকেই আমি নাচ শিখি। এটা নাচটা আমার একটা প্যাশন। আমি ছোটবেলা থেকেই নাচ করি এবং একটা ভালো লাগা থেকেই নাচ করতে আমার আনন্দ লাগে, আমি নাচ করতে ভালোবাসি। নাচের মুদ্রায়, তীব্র গরমে, বর্ষা বন্দনায় দর্শকদের চিত্ত শীতল করেন শিল্পীরা। প্রথম ঢাকায় 92 থেকে আরম্ভ করেছি আমি আর লায়লা হাসান। এটাতে এই করে এখন সারা বাংলাদেশে তো করছেই, সারা পৃথিবীতে অর্গানাইজ করে এটা। আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি ভালো করে করি বাংলাদেশ। মুগ্ধ দর্শকরা শিল্পীদের প্রতি ছুড়ে দেন প্রশংসার করতালি। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট হয়েছে আজ। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভোট পড়েছে শতকরা প্রায় 61%। 13 রাজ্যের 89টি আসনে হয়েছে এই ভোট। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় 18তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। চলে একটানা বিকেল 5টা পর্যন্ত। দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট দেন ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, আসাম, বিহার, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও জম্মু কাশ্মীরের মানুষ। 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ভোটারের উপস্থিতির দিক থেকে এগিয়ে ছিল ত্রিপুরা। সবচেয়ে বেশি ভোট পড়েছে এই রাজ্যে, আর সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। তীব্র গরমের কারণে 3 জন ভোটার ও 1 জন পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। 29 এপ্রিল সকাল 11টার মধ্যে এর জবাব দিতে হবে। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে এবার ভোটারের সংখ্যা প্রায় 97 কোটি, আর ভোট হচ্ছে 543টি আসনে। 7 মে হবে তৃতীয় ধাপের নির্বাচন। 7 ধাপের শেষ দফা ভোট হবে 1 জুন। 4 জুন নির্বাচনের ফল ঘোষণা করা হবে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, ভারতের নির্বাচন নিয়ে কথা বলতে এই মুহূর্তে দিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সেখানকার জ্যেষ্ঠ সাংবাদিক গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগতম। দ্বিতীয় ধাপে শতকরা প্রায় 61% ভোট পড়েছে, আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। এই ভোটের পরে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যদিও তিনি টুইট করে দাবি করেছেন যে ভোটের যে গতি প্রকৃতি সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে বা তার নেতৃত্বে এনডিএর পক্ষে সন্তোষজনক, কিন্তু ঘটনা হলো যেটা প্রথম পর্যায়েও আমরা যেটা দেখেছি এবং দ্বিতীয় পর্যায়েও যেটা দেখলাম, সেটা হচ্ছে 2014 এবং 2019 সালে যে ভোট পড়েছিল তার থেকে অনেক কম ভোট পড়ছে। ফলে হয়তো গ্রীষ্মের এক দাবদাহ একটা যেমন কারণ আছে, একই সঙ্গে ভোটারদের অনীহাও লক্ষ্য করা যাচ্ছে, কারণ ভারতে ভোটের হার সাধারণত খুবই বিপুল হারে পড়ে থাকে। আর এই ভোটের শতকরা যে গড় হার, এই গড় হারটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আসলে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের যে তাদের সেখানে যে ভোটের হার সেটা অনেকটা বেশি বাকি ভারতের থেকে। ফলে যখন কোনো গড় করা হয়, গড়ে সংখ্যাটা অনেক একটা সম্মানজনক অবস্থায় পৌঁছায়। তা সেটা করেও কিন্তু দেখছি আমরা যে প্রায় 7 থেকে 8% উপরে ভোট গতবারের তুলনায় কম পড়ছে। এটা নিঃসন্দেহে একটা চিন্তা এবং উদ্বেগের বিষয় থাকে, কেন এত ভোট। আজকে সকালেই নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী দুজনেই আবেদন করেছিলেন ভোটাররা যেন তারা বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দেন। আর তা সত্ত্বেও কিন্তু সেই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়নি। এটা ভারতের ক্ষেত্রে দেখা গিয়েছে এই ধরনের ভোট কম হওয়ার অর্থ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে হয়তো একটা অসুবিধা হলেও হতে পারে, যদিও সামগ্রিক বিচারে ভারতীয় জনতা পার্টি নিশ্চিত সমস্ত বিরোধী দলের থেকে এগিয়ে আছে। কিন্তু এগিয়ে থাকলেও তারা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটের প্রথম শুরু করেছিলেন, তারা এবারে 400 পার আসন করবেন, অর্থাৎ 400টির বেশি আসন জয়লাভ করবেন। সেই উৎসাহ উদ্দীপনাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, এটা কিন্তু ঘটনা। গৌতম লাহিড়ী, আমি একটু এই পর্যায়ে জানতে চাই, 2 দফা ভোটের পর কারা ক্ষমতায় আসছে এ ব্যাপারে কোনো আভাস কি পাওয়া যাচ্ছে কিনা? আসলে না, আমার মনে হয়, আমি কোনো পূর্বাভাস করতে চাই না। ধরি আমি আগেই বলছি যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে বিরোধীদের তুলনায় এগিয়ে আছেন, কিন্তু কতটা এগিয়ে আছেন, এরকম সংখ্যাগরিষ্ঠতার বেশি আসন পাবেন কিনা, তার থেকে কম পাবেন কিনা, এটা আগামী আরো 2টি পর্যায়ে ভোট দেখলে হয়তো অনেকটা অনুমান করা যেতে পারে, কারণ আরো 5 দফা ভোট বাকি আছে, অর্থাৎ 102 আর তার সঙ্গে 88, অর্থাৎ প্রায় 543-এর মধ্যে 190টি আসনে ভোট হয়েছে। এই 90 এতগুলি আসনের মধ্যে কিন্তু ভারতীয় জনতা পার্টি সর্বাধিক সংখ্যক আসন তারা পেয়েছিলেন গত নির্বাচনে, বিশেষ করে উত্তরপ্রদেশ, যেখানে 80টি লোকসভা আসন আছে, সেখানে এখন পর্যন্ত যে ভোটের হার সেটা কিন্তু যথেষ্ট কপালে ভাঁজ পড়ার মতো। এবং এটা ঘটনা যে এর ফলে আজকে এখনই ধরুন ভারতে ওপিনিয়ন পোলগুলি অনেক কথাই বলে দিয়েছে, কিন্তু ওপিনিয়ন পোলের অনুসারে ভারতীয় ভোটারদের যে আগ্রহ, যে উৎসাহ উদ্দীপনা দেখা উচিত ছিল, সেটা আমি বারবার বলছি, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। ফলে আমি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রাখছি, কিন্তু কতটা আসনে এগিয়ে রাখবো বা কতটা সম্ভব শেষ পর্যন্ত ত্রিশঙ্কু হবে কিনা, এগুলো এখনো পর্যন্ত কিন্তু বলতে পারছি। গৌতম লাহিড়ী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ভারতের নির্বাচন নিয়ে কথা বলতে দিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সেখানকার জ্যেষ্ঠ সাংবাদিক গৌতম লাহিড়ী। চলে যাচ্ছে খেলার খবরে। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরাকে ছাড়াই কাল শুরু হচ্ছে ইউসিবি উইমেন্স ফুটবল লিগ। 9 দলের অংশগ্রহণে মাঠে গড়াবে এবারের আসর, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ আর্মি। 2022 সালের পর আবারও মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ।
তবে তৃতীয় আসরে থাকছে না দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শুক্রবার বাফুফেতে সংবাদ সম্মেলনে বসুন্ধরা না থাকা নিয়ে প্রশ্ন করা হলে সদুত্তর দিতে পারেনি বাফুফে। তারা যেটা করেছেন সেটা হলো আমাদেরকে একটা চিঠি পাঠিয়েছেন যে তারা অনিবার্য কারণবশত আমাদের সাথে এই লিগে থাকতে পারছেন না। ঠিক আছে, তো এখন কেন থাকতে পারতেছেন না এটা আমার মনে হয় আপনারা বসুন্ধরাকে জিজ্ঞেস করেন, তারাই উত্তর দিতে পারবে, ওই উত্তর আমাদের কাছে নেই। বসুন্ধরার মতো বড় দল এবার না থাকায় আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন খেলোয়াড়রা। অনেক বড় ক্লাব যখন সরে যায় তখন তো একটা আসলে প্রবলেম হয়, এবং মেয়েরা সেটা ফেস যে করছে না তা না, তবে আমার মনে হয় যে এটা হতো না যদি আসলে বাংলাদেশের আরো যে সকল বড় বড় ক্লাবগুলো আছে তারা যদি আসতো। তবে মাঠের পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসী 9 দলের অধিনায়কই। আমাদের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা পজিশনের প্লেয়ার ফিট, আর আমরা যা আছে তাই নিয়ে আতাউর রহমানের সাথে ফাইট করার চেষ্টা করব। প্লেয়াররা প্রতি বছর অপেক্ষা করে একটা লিগের জন্যই, অবশেষে এই লিগটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। এবারের আসরে 50,000 টাকা করে পাবে প্রত্যেক খেলোয়াড়। এছাড়া লিগের চ্যাম্পিয়ন দল 5 লাখ আর রানার্স আপ দল পাবে 3 লাখ টাকা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তীব্র হয়েছে গরম, তাপমাত্রা উঠেছে 42.7 ডিগ্রি সেলসিয়াসে। তাপদাহ আর অনাবৃষ্টিতে ঝরে যাচ্ছে আম লিচুর গুটি, চাষিরা হতাশ। সম্পর্ক জোরদারে বাংলাদেশ থাইল্যান্ড চুক্তি ও সমঝোতা স্মারক সই। চুয়েটের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রত্যাহার, ক্লাস ও পরীক্ষা বন্ধ। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।